রহিম। প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। মহামারী এই করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনলাইন ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে তোমরা বাসায় থেকে এই অনলাইন ক্লাসের মাধ্যমে উপকৃত হও। তাই আমি এই অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আমি মোসাম্মদ ফারহানা আক্তার তিথি, সহকারী শিক্ষক কৃষি শিশু উচ্চ বিদ্যালয়, মান্না, নওগাঁ। এই অনলাইন ক্লাসে তোমাদের আমি প্রীতি শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি এখন আমার পাঠে ফিরে যাচ্ছি। আমি আজকে তোমাদের জীববিজ্ঞানের কিছু অংশ নিয়ে আলোচনা করব। জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু নিয়ে কিছু আলোচনা করব। এই জীবকোষ ও টিস্যু এটা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই জীবকোষ ও টিস্যুর কিছু অংশ নিয়ে আমি আলোচনা করছি। প্রথমে আমরা কোষ সম্পর্কে আমরা জানবো। কোষের সংজ্ঞা। কোষ কি? কোষ হচ্ছে জীবদের গঠন ও কাজের একক, যা স্বনির্ভর ও আত্মপ্রজননশীল বৈষম্যভেদ্য পদ্ধতি আবৃত। কোষ হচ্ছে জীবদেহের গঠন জীবদেহের গঠন ও কাজের একক। এটা কোষের একটা সাধারণ সংজ্ঞা। এই সংজ্ঞাটা এসএসসি লেভেলে লিখলে, পরীক্ষা লিখলে তোমাদের হবে না, আরেকটু বিস্তারিত ভাবে তোমাদের লিখতে হবে যে কোষটা কি, কোষের সংজ্ঞাটা কি, আরেকটু বিস্তারিত ভাবে লিখলে তোমাদের ভালো হবে। আচ্ছা, তাহলে কোষ হচ্ছে জীবদের গঠন ও কাজের একক। আমাদের জীববিজ্ঞান বইয়ের দেখবা দ্বিতীয় অধ্যায়ে দুজন বিজ্ঞানী সায়েন্টিস্ট বলেছে, লোই ও শিকেভিচ 1969 সালে এই কোষ সম্পর্কে তাদের কিছু মতামত দিয়েছেন। দুজন সায়েন্টিস্ট লোই ও শিকেভিচ 1969 সালে এই কোষ সম্পর্কে কিছু মতামত দিয়েছেন। মতামতটা হচ্ছে যে কোষ হচ্ছে জীবদের গঠন ও কাজের একক, যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল ও বৈষম্যভেদ্য ঝিল্লি দিয়ে বেষ্টিত থাকা অবস্থায় কিছু পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বতন কোষ থেকে সৃষ্ট মানে আগের কোষ, পূর্বতন কোষ থেকে সৃষ্ট। এটা হচ্ছে কোষের অ্যাকুরেট সংজ্ঞা। এই সংজ্ঞাটা যদি তোমরা এসএসসি লেভেলে লিখো তাহলে এটা তোমাদের জন্য ভালো হবে, তোমাদের জন্য বেশি প্রযোজ্য। আচ্ছা, কোষের সংজ্ঞা আমরা জানলাম যে কোষ হচ্ছে জীবদের গঠন ও কাজের একক, যা স্বনির্ভর ও আত্মপ্রজননশীল বৈষম্যভেদ্য পর্দা দিয়ে বেষ্টিত থাকা অবস্থায় নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বতন কোষ থেকে সৃষ্ট। এটা হচ্ছে কোষের সংজ্ঞা। আচ্ছা, কোষকে স্ট্রাকচার ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা হয়। স্ট্রাকচারের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে কোষ প্রাচীর, একটি হচ্ছে প্রোটোপ্লাজম। কোষকে স্ট্রাকচারের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যেতে পারে, যে কোষ প্রাচীর ও প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর আমরা জীববিজ্ঞানের বইয়ে দ্বিতীয় অধ্যায়ে আমরা দুইটা হচ্ছে ছবি দেখেছি, একটা উদ্ভিদ কোষ,
উদ্ভিদ কোষ, আরেকটি প্রাণী কোষ। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ, এই দুটো ছবি তোমরা দেখেছো যে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ, এই দুটো কোষে, উদ্ভিদ কোষে কি কি রয়েছে, প্রাণী কোষে কি কি রয়েছে, যেটা মূলত রয়েছে সেটাই হচ্ছে এই কোষ প্রাচীর। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে যা কিছু রয়েছে সেটাই হচ্ছে মূলত কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরকে বাদ দিয়ে যা কিছু রয়েছে সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের অ্যাক্টিভিটিস কে বলা হয় জীবন। প্রোটোপ্লাজমের অ্যাক্টিভিটিস কে বলা হয় জীবন। প্রোটোপ্লাজমের অ্যাক্টিভিটিস কে বলা হয় জীবন। জীবনী শক্তি, প্রোটোপ্লাজমকে আবারও এভাবে বলা যায় যে জীবনী শক্তি বা প্রাণকোষের মূল উপাদান হচ্ছে এই প্রোটোপ্লাজমকে জীবনী শক্তি বলা যায়। জীবনী শক্তি বা প্রাণকোষের মূল উপাদানটাই হচ্ছে এই প্রোটোপ্লাজম। তাহলে আমরা কোষকে স্ট্রাকচারের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা হয়, কোষ প্রাচীর ও প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর সম্পর্কে জানলাম, প্রোটোপ্লাজম সম্পর্কে জানলাম। এখন প্রোটোপ্লাজমকে আবার তিন ভাগে ভাগ করা হয়। প্রোটোপ্লাজমকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, একটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, দুই নাম্বারটা হচ্ছে সাইটোপ্লাজম, তিন নাম্বারটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজমকে আবার তিন ভাগে ভাগ করা হয়, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। প্লাজমা মেমব্রেন, এই প্লাজমা মেমব্রেনের আরেকটি সাধারণ নাম রয়েছে যেটাকে আমরা কোষ ঝিল্লি বলে থাকি। এই প্লাজমা মেমব্রেনের আরেকটি নাম রয়েছে, সেটাকে আমরা কোষ ঝিল্লি বলে থাকি। তাহলে প্রোটোপ্লাজমকে তিন ভাগে ভাগ করা হয়, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। এই প্লাজমা মেমব্রেনের আরেকটি সাধারণ নাম হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি হচ্ছে সমস্ত কোষের বাইরের আবরণ। এই কোষ ঝিল্লি হচ্ছে সমস্ত কোষের বাইরের আবরণ। এই কোষ ঝিল্লিটা হচ্ছে সমস্ত কোষের বাইরের আবরণ। প্লাজমা মেমব্রেনের আরেকটি নাম হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি হচ্ছে সমস্ত কোষের বাইরের আবরণ। আর এই বাইরের আবরণের আরেকটি নাম হচ্ছে কোষ প্রাচীর। বাইরের আবরণের আরেকটি নাম হচ্ছে কোষ প্রাচীর। সাইটোপ্লাজম, আমরা প্লাজমা মেমব্রেন সম্পর্কে জানলাম, এখন সাইটোপ্লাজম হচ্ছে কোষ ঝিল্লি থেকে যে দানাদার অংশ থাকে, কোষ ঝিল্লির মধ্যে যে দানাদার অংশ থাকে, কোষ ঝিল্লির মধ্যে যে দানাদার অংশ থাকে সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। প্লাজমা মেমব্রেনের আরেকটা নাম হচ্ছে
কোষ ঝিল্লি হচ্ছে সমস্ত কোষের বাইরের আবরণ, আর কোষ ঝিল্লির মধ্যে যে দানাদার অংশ থাকে সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের কিছু অঙ্গাণু রয়েছে। সাইটোপ্লাজমের কিছু অঙ্গাণু রয়েছে। অঙ্গাণুগুলো হচ্ছে যেমন একটা মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, দুই হচ্ছে প্লাস্টিড, তিন হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের কিছু অঙ্গাণু রয়েছে। সেই অঙ্গাণুগুলো হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সাইটোপ্লাজম। কোষ গহ্বর, রাইবোজোম, লাইসোজোম, গোলজি বস্তু, গোলজি বডি, কোষ গহ্বর, নিউক্লিয়াস। এই কয়েকটি হচ্ছে সাইটোপ্লাজমের অঙ্গাণু সমূহ। আচ্ছা, আমরা হচ্ছে এখন কোষ সম্পর্কে জানলাম। কোষ কাকে বলে, কোষ এর সংজ্ঞা জানলাম। কোষের স্ট্রাকচার ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা হয়, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে তিন ভাগে ভাগ করা হয়, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। নিউক্লিয়ার কিছু অংশ রয়েছে। নিউক্লিয়াসের কিছু অংশের মধ্যে রয়েছে যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়ার ভ্যাকুয়াম। আচ্ছা, এই কয়টি আমরা নিউক্লিয়াসের অংশ রয়েছে। আচ্ছা, আমরা তাহলে কোষ, দ্বিতীয় অধ্যায় কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক, যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, বৈষম্যভিত্ত, পর্দা দিয়ে আবৃত থাকা অবস্থায় নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বতন কোষ থেকে সৃষ্টি, মানে আগের কোষ থেকে সৃষ্টি। ওটা কোষের সংজ্ঞা গেল। কোষকে স্ট্রাকচারের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়, কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে যা কিছু রয়েছে তাই সব প্রায় তার মধ্যে রয়েছে কোষ প্রাচীর, এবং কোষ প্রাচীরকে বাদ দিয়ে যেটুকু রয়েছে সেটা প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের অ্যাক্টিভিটিসকে জীবনও বলা যায়। জীবনী শক্তি বা প্রাণ কোষের মূল উপাদান হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে তিন ভাগে ভাগ করা হয়, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। প্লাজমা মেমব্রেনের আরেকটি নাম হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি হচ্ছে সমস্ত কোষের বাইরের আবরণ। এই বাইরের আবরণই হচ্ছে কোষ গহ্বর। কোষ প্রাচীর, সাইটোপ্লাজম। কোষ ঝিল্লি থেকে যে সমস্ত দানাদার অংশ রয়েছে, কোষ ঝিল্লির মধ্যে যে দানাদার অংশগুলো আছে সেগুলো হচ্ছে সাইটোপ্লাজম। আচ্ছা, সাইটোপ্লাজম গেল।
আচ্ছা, এবার একটা নিউক্লিয়াসের একটা ছবি আমি আঁকাচ্ছি, যদিও চিত্রটা আমার খুব একটা ভালো হবে না। তোমরা বাসায় চিত্রটা সুন্দর করে এঁকে নিবা। আচ্ছা, আমি একটা হচ্ছে নিউক্লিয়াসের একটা ছবি আঁকাই। দেখো, ছবিটা যদিও আমি ছবি খুব একটা ভালো আঁকাতে পারি না, তারপরে তোমরা বাসায় অনেক সুন্দর করে ছবিটা এঁকে নিবা। আচ্ছা, এটা একটা নিউক্লিয়াসের চিত্রটা সুন্দর হলো না, তোমরা বাসায় ছবি দেখে নিও। চিত্র নিউক্লিয়াসের চিত্রটা আমরা নিউক্লিয়াসের কয়েকটি অংশ দেখলাম। যে নিউক্লিয়ার মেমব্রেনটা হচ্ছে এই যে বাইরের যে আবরণটা, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। আর এই যে স্বচ্ছ যে অংশগুলো রয়েছে, এগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। আচ্ছা, আজকে এ পর্যন্তই। তোমাদের 9, 10 এর যে ক্লাসটা না হলো, আজকে এ পর্যন্ত আমি শেষ করছি অনলাইন ক্লাসটা। এই ক্লাসটা তোমাদের 9 এবং 10 দুইটা ক্লাসের জন্যই প্রযোজ্য। পরবর্তী আমি আবার এই দ্বিতীয় অধ্যায় থেকে জীবকোষ ও টিস্যুর পরবর্তী চ্যাপ্টারে যাব, যে হচ্ছে তোমাদের আরো কিছু বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্ত শেষ করে, অনলাইন ক্লাস শেষ করে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এই ক্লাসটি আমি শেষ করছি।